এইদিকে পুরো বাড়ি জুড়ে খুঁজেও শাওনকে কোথাও পেল না শশী। উপরে দোতলা খুঁজতে গিয়ে সম্মুখী হয় তুলির। আপু, তুমি এখানে কি করছো? কেন রে, কি হয়েছে? ফুপিমণি আর বড় আম্মু তোমায় কখন থেকে খুঁজছে। কোথায়? চারতলায় আসো, সবাই সেখানেই আছে। রূপকথা আপুও সেখানে আছে। দুজনেই ব্যস্ত পায়ে ছুটে গেল চারতলার দিকে। এইদিকে খুশিও কখন থেকে তুলি আর শশীকে খুঁজে বেড়াচ্ছে। চারতলা প্রায় খোঁজা শেষ, সেজন্য দ্রুত পায়ে দোতলার দিকে ছুটে এলো। আসার সময় অবরোধ রুম ক্রস কেটে গিয়েও আবার দু কদম পিছিয়ে গেল সে। অব্র রুমের সম্মুখে দাঁড়িয়ে চোখ কুঁচকে উকি দিয়ে দেখার চেষ্টা করলো অব্র রুমে আছে কিনা, কারণ গায়ে হলুদের অনুষ্ঠানের পর থেকে অব্র মুখোমুখি হয়নি সে। আস্তে করে দরজা ধাক্কা দিতে চাইলেও মনে পড়ে অব্র রুমের দরজার তার হাতের ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করতে হয়। সেই জন্য বেচারি মুখ চোখ কুঁচকে বিরক্তি নিয়ে দ্রুত পায়ে হাঁটা ধরল নিচের উদ্দেশ্যে। কয়েক কদম এগোতেই তাড়াহুড়ায় জুতোর বেল্ট ছিঁড়ে গিয়ে পা মুচকে আঙ্গুলে লাগতেই আঁ করে উঠল খুশি। শব্দটা গিয়ে বিঁধল একটু দ্রুত ফোনে কানে দাঁড়িয়ে থাকা কানে। ততক্ষণে পিছনে ফিরে তাকাতেই খুশি বসে যেতে দেখে দ্রুত ফোন পকেটে ঢুকিয়ে খুশির দিকে এগিয়ে আসে সে। তার সম্মুখে হাতটু গেড়ে বসে পায়ের দিকে হাত বাড়িয়ে বলল, কি হয়েছে দেখি? পা মুচকে গিয়েছে অব্র ভাই বলে হু হু করে কান্না করে দিল খুশি। কোথায় দেখি? আমায় দেখতে দে, আমি দাঁড়াতে পারছি না অব্র ভাই। কান্নাজনিত কণ্ঠের শোধালো খুশি। তখন চট করে খুশিকে কোলে তুলে নিয়ে নিজের রুমের উদ্দেশ্যে হাঁটা ধরে অব্র। অব্র এহীন কাণ্ডে কান্না ভেজা চোখেই তার দিকে হতবাক হয়ে তাকায় খুশি। রুমে এসে তার বেডে খুশিকে বসিয়ে দেয় অব্র। তারপর ডয়ার টেনে কিছু একটা হাতে নিয়ে পুনরায় হাঁটু গেড়ে খুশির সম্মুখে বসে অব্র। পাটা দে। না, পাটা দিতে বলেছি, আপনি আমার গুরুজন, আমি পা দেব না। মেজাজ খারাপ করিস না খুশি, পা দিতে বলেছি, বললাম তো দেব না। এবার যেন ধৈর্যের বাঁধ হার মানল অব্রর। সঙ্গে সঙ্গে নিজে তার হাত বাড়িয়ে খুশির পা টেনে নিল নিজের দিকে। কি করছেন অব্র ভাই? খুশির কথায় পাল্টে জবাবের সময় ব্যয় না করে মুখটা হাতে নিয়ে আলতো করে কোমল হাতে খুশির পায়ে লাগিয়ে দিল অব্র। সঙ্গে সঙ্গে চোখ জড়ো কুঁচকে নিল খুশি। খুশি অবতানে এক নজর তাকিয়ে ফের অব্র মনোযোগ দিল খুশির মেসাজ করা পদা বলিতে। আপন মনে মুখ লাগিয়ে খুশির দিকে চোখ যেতেই দেখল সে এখনো চোখ জড়ো খিসে আছে। তা লক্ষ্য করে আলতে করে খুশি নিকটে এসে বলল, অব্র, খুশি লেগেছে? চোখ জুড়ো খিসেই মাথা নাড়ালো খুশি। অব্র এবার দাঁড়িয়ে খুশির দুগালে হাত রাখল। তাকা মিনমিনিয়ে চোখ জুড়ো মিলল খুশি। অব্রকে নিজের সন্নিকটে আবিষ্কার করে লজ্জায় মাথা নত করে ফেলে খুশি। তা দেখে অব্র ফের শুধায়, কি হলো তাকা? এবার চোখ তুলে তাকাই খুশি। চোখে চোখ রাখতে না পারলেও কোনো রকম নিজেকে সামলে শুধায় খুশি, নিচে সবাই অপেক্ষা করছে অব্র ভাই। তো যেতে হবে তো? যদি বলি না গেলেও চলবে? এমা, কি বলেন? আজকে তো রূপকথা আপুর বিয়ে, একটু আগে বরযাত্রীও এসেছে, গেট ধরেছিলাম। জানেন অব্র ভাই, নিশান ভাইয়ার বন্ধুটা না খুব পাজি। 50,000 বললাম, 30,000 খট মেরে দিল। কত বড় পাজি লোক ভাবা যায়। সেজন্য মন খারাপ বয়ে কি ওই লোকটা একদম ঠিক করলো না আমাদের সাথে। কথাটা মন খারাপের সহিত বলল খুশি। তোর টাকা লাগবে না মানে আপুরা সবাই রাগ করলো লোকটার কাজে। শশী আপু প্ল্যান করেছে এইবার উচিত শিক্ষা দেবে লোকটাকে। খুশির কথার মধ্যে পকেট থেকে ওয়ালেটটা বের করে 50,000 টাকার একটা বান্ডিল খুশির হাতে ধরিয়ে দিয়ে বলল অব্র, এবার খুশি তো? এ বাবা, এত টাকা? বিয়ে বাড়িতে আর কোনো পেশাল করবি না। আর শোন, ওই ছেলেদের থেকে দূরে দূরে থাকবি। কোনো টাকার দরকার নেই, 50,000 দিয়েছি, লাগলে আরও দিচ্ছি। সে মুহূর্তে বাধা প্রদান করে বলল খুশি, আর লাগবে না অব্র ভাই, আপনি টাকা দিচ্ছেন কেন?
তাহলে বল ছেলেদের আশেপাশেও ঘেসবি না। কিন্তু কে কথাটা সম্পূর্ণ করার আগেই অব্র বলে ওঠে, যদি ছেলেগুলোর আশেপাশে দেখেছি তাহলে মেহেরগুনি গাছের মোটা ডাল দিয়ে তোকে আপ্যায়ন করব। বেআইন আপ্যায়ন? আপনি কি কোনোদিনও ভালো হবেন না অব্র ভাই? খারাপ ছিলাম কবে? সেই ছোট থেকে মারেন হুমকি দিয়ে আসছেন। একদিন কোচিং ফাঁকি দিয়েছি বলে গুনে গুনে সেটার হুসল বিদেশ যাওয়ার অবধি নিয়েছেন। ও পিঠ ফুলে গিয়েছিল, ভাবলেই জ্বর আসে গায়ে। এখনো যদি মার খাওয়ার শখ থাকে তাহলে বল, আমি আবার করুণা করি মানুষকে, তোর ইচ্ছেটাও পূরণ করে দিব। এখন বল দিব? না না, আমার কারো কোনো করুণার দরকার নেই, এমনই ভালো আছি আমি। তাহলে মুখটা বন্ধ রাখ, আর যা বলেছি মাথায় থাকে যেন। আর শোন, তোর বড় মাকে বলিস এক মগ কফি পাঠিয়ে দিতে আমার রুমে। ও খবরদার পণ্ডিতি করে আবার তুই বানাতে যাস না যেন। এবার যদি উল্টাপাল্টা কিছু করেছিস তো কান ধরিয়ে সারা রাত এখানে দাঁড় করিয়ে রাখবো, মনে থাকে যেন কথাটা। এখন যা। কান ধরাবে ইচ্ছে তো করছে এক ঘুষি মেরে নাক ফাটিয়ে কলার ঝাঁকিয়ে বলতে, আপনি আমায় বানরের মাথা করবেন অভদ্র লোক, অভদ্র পুরুষ। মনে মনে বকা দিতে দিতে রুম ত্যাগ করে খুশি। এদিকে মাথা ধরায় এক মগ কফি নিয়ে দ্রুত পায়ে উপরে উদ্দেশ্য রওনা হবে নাফিসা। সে মুহূর্তে আচমকা কারোর সাথে ধাক্কা লাগতেই উড়ে গিয়ে তার শার্টে পড়ে যায় কফির মগটা। সো সরি ইরফান ভাই, আমি বুঝতে পারিনি বিষয়টা। এটা কি করলে তুমি? আমি মুছে দিচ্ছি, আপনি কোনো চিন্তা করবেন না, সব ঠিক করে দিচ্ছি আমি। দিলে তো বিআইনের সামনে আমার প্রেস্টিজটা নষ্ট করে। সরি ভাইয়া, আমি বুঝতে পারিনি। বুঝবে কিভাবে? এমন একটা হ্যান্ডসাম ছেলের সামনে থাকলে কোনো মেয়ে বুঝতে পারে না, বুঝলে? সরো বলে ভাব নিয়ে চলে যায় ইরফান। ইরফান যাওয়ার পানে হাঁ করে তাকিয়ে রইল নাফিসা। যাক বাবা, এটা কি হলো? ইনি নাকি হ্যান্ডসাম? আয়নায় কখনো দেখেছেন নাকি নিজের মুখটা? দেখতে তো লাগে বাদরের মতো, আবার নাকি হ্যান্ডসাম বলে নাফিসাও আবার সিঁড়ি ভেঙে উপরে চলে যায়। এদিকে নুসরাতকে ছাদে একা পিক তুলতে দেখে পিছন থেকে উকি ঝুঁকি দিল ইরফান। পেছনের হাতে লুকানো গোলাপটা বের করে নুসরাতের দিকে এগিয়ে যায় সে। কাশি শব্দ আচমকা পেছন ফিরে তাকায় নুসরাত, তাও মুখ ফুটে কিছু বলল না সে তার মতো পিক তুলতে ব্যস্ত। ইরফান ফের কাশির শব্দ তুলতে নুসরাত এবার ক্ষিপ্ত নয়নে তার দিকে তাকিয়ে বলে, সমস্যা কি? কিসের সমস্যা? এই যে শেষরার মতো পিছু ঘুরছেন, এত বড় কথা বলতে পারলেন বিয়ান সাহেব? আপনার রূপের আগুনে পুড়ে ছারখার হয়ে যাচ্ছি আর আপনি শেষরা অপবাদ দিলেন, এটা কি ভারী অন্যায় বিয়ান সাহেব? রূপ দিয়ে পুড়ে ছারখার করলেই এবার মন দিয়ে ঠান্ডা করে দেন। অ্যাটলিস্ট শেষরাটা যায় না আমার মতো হ্যান্ডসাম একটা ছেলের সাথে। নিজেই তো নিজেকে শেষরা উপাধি দিয়ে ঘুরছেন, আর অন্য বললেই দোষ। মানে পিছু ঘুরেন কেন? আরে ঘুরেন না। ইরফান পিছু ঘুরতেই শার্টের পিছনে লাগানো কাগজটা ইরফানের হাতে ধরিয়ে দিয়ে মুখটা ঝাপটে চলে গেল নুসরাতের চলে যাওয়ার পানে তাকিয়ে নিজের হাতে থাকা কাগজটায় চোখ বোলাতেই ইরফানের চোখ সপ্তম আকাশে উঠে গেল। কাগজটায় বড় বড় করে লেখা ছিল, আমাকে পাত্তা দেবেন না, আমি একটা ইন্টারন্যাশনাল শেষরা, মেয়েদের পিছু ঘোরা আমার কাজ। বর্তমান 5টা গার্লফ্রেন্ডও আছে আমার, তাও আপনার পিছু ঘুর করছি। তাহলে ভাবুন কত বড় ইন্টারন্যাশনাল শেষরা আর প্লে বয় আমি। রাগে শরীর দিয়ে ধোঁয়া বের হতে লাগলো ইরফানের। এই হাতের লেখাটা সে ভালো করেই চিনতে পেরেছে। মুহূর্তের গর্জে উঠল ইরফান, নাফিসা বলে। তখন দ্রুত পায়ে সিঁড়ি ভেঙে নিচে নেমে আসে সে, আর তন্ন তন্ন করে খুঁজতে থাকে নাফিসাকে। হেরে বেড়াল রান্নার দিক সব ঠিক আছে তো? জি বড় কর্তা বাবু, আপনি কোনো চিন্তা করবেন না, এই দেখেন সব কাজ কইরা ফেলাইছি। তন্মধ্যে উপস্থিত হলো শাহাদাত।
আরিফ, নাজনীন, শিরিন আর মরিয়ম বেগম। তাদের অগ্রে এলেন রেহেনা। এমদাদুলের উদ্দেশ্য জিজ্ঞেস করলো রেহেনা, কিরে বাসা সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ মা, সব ঠিকঠাক আছে। পাশ থেকে বেলাল উত্তর দেয়, কর্তিমা আর রান্না বান্না নিয়ে চিন্তা নাই, আমি সব কইরা ফেলাইছি। খবরদার খাবার দাবার যেন কম না পড়ে। আমার বড় নাত জামাইয়ের বাড়ির একটা লোকও যেন খেয়ে কোনো বদনাম না করতে পারে। চৌধুরী মহল সর্বদাই সৎ উচ্চ মর্যাদা লাভ করে এসেছে, এবারও যেন কোনো রকম ভুল ত্রুটি না হয়। জি আজ্ঞে। আপনি নিশ্চিন্তে থাকতে পারেন কর্তিমা। ঠিক আছে, তুমি যাও। জি কর্তিমা। সে মুহূর্তে নাজনীন বলে উঠে, মা আমি একটা কথা বলতে চেয়েছিলাম। হ্যাঁ বলো বড় বৌমা। বলেছিলাম কি জামাইয়ের জন্য একটা আংটি আর চেন রেখেছিলাম, সেটা কি সালামের সময় দিয়ে দিব? ও মা, এটা কি বলো বড় বউ? মা, চৌধুরী বাড়ি একমাত্র বড় নাত জামাই, তাকে সোনার চেন আংটি দেবে, সেটা আবার জিজ্ঞেস করা লাগে? না মানে আপনাদের অনুমতি? এখানে অনুমতির দরকার নেই, তোমার যা ভালো মনে হবে সব করো। তবে সবাই মাথায় রাখবে আদর যত্নের যেন কোনো রকম ত্রুটি না হয়। ঠিক আছে মা। কিরে তোরা শুধু ছবি তুলবি? দূর বেড়া, তোর শ্বশুরবাড়ির লোকজন ভালো না, কখন থেকে এসেছি, খাউন টাউন ও দিল না। কি বিয়াই খাইতে চলে এলেন ছেঁচড়ার মতো। শশীর কথায় সাকিব সহ স্টেজে উপস্থিত সকলে ফিরে তাকায়। ও আচ্ছা, আপনারা তাহলে আয়সা পড়লেন আবার ছেঁচড়ামি করতে। ছেঁচড়া আমরা নই বিয়াই সাহেব, ছেঁচড়া আপনারা। কখন থেকে খাবার করে চিল্লিয়ে যাচ্ছেন। আচ্ছা আপনারা চৌধুরী এত কিপটা কপন বলেন তো? কেন, কি করেছি আমরা? এই যে খাবার দাবার না দিয়ে বসিয়ে রেখেছেন, আপনাদের জন্য খাবার নেই, কারণ আপনি আমাদের 30,000 মেরে দিয়েছেন। এখন ঝটপট টাকা বের করেন, নয়তো খালি মুখে বাড়ি ফিরিয়ে যান। সাকিব কিছু বলার আগেই নিশান বলে উঠে, বলেছিলাম কি শালিকারা, একটু খাবার দাবারের ব্যবস্থা করে দিলে হয় না? বাচ্চার মতো ছেলেগুলা না খেয়ে আসে কখন থেকে। আপনার ওই বইরা বন্ধুরে কোন অ্যাঙ্গেলে বাচ্চা মনে হয় দুলাভাই? না মানে আমার চোখে তো স্পষ্ট একটা বইরা গন্ডারের মতো লাগতেছে, তাই আর কি। কি আমি গন্ডার? আলবাত কোনো সন্দেহ আছে। আমাকে বেশি রাগাবেন না বিআই সাহেবা, তাহলে কিন্তু কি করবেন? পানিতে চুবাবে? আইসে আসেন না, একদম গোবরে চুরবিয়ে তুলব। আরে আরে সবাই থামো, ঝগড়া করছো কেন? তাহলে বলেন দুলাভাই, আপনার বন্ধুকে যেন আমাদের পাওনা টাকাটা মিটিয়ে দিতে, নয়তো আমরা এখন লুট করব। শরমের সহিত বলল নিশান। ও মা, কি লুট করবে? আমি তো বিয়ের আগে তোমার বোনকে সব কিছু দিয়ে দিয়েছি। কি বলেন দুলাভাই? আছে তো, এখনো একটা মূল্যবান জিনিস আছে, দেখবেন। কি সেটা? শশী অ্যাটাক বলতেই শশী তুলি নাফিসা ঝাঁপিয়ে পড়ে নিশানের পা থেকে জুতো জোড়ো কাড়াকাড়ি করে খুলে নেয়। আরে আরে কি করছেন? জুতার সাথে প্যান্ট খুলে আসবে তো। পাশ থেকে সাকিব বাধা দিতে আসলেও কোনি বসিয়ে দেয় নাফিসা। ওফ বিআইন সাহেব, বুকে লাগলো তো। বেশি কথা বললে নিচেও দেব একটা। সরেন বলে সবগুলো জুতা নিয়ে পালিয়ে যায়। তবা তবা আস্তাগফিরুল্লাহ। নিশান, দেখলি তোর ডাকাতের মতো শালিগুলো কত ডেঞ্জারাস। আজকাল পুরুষ ইপটিজিং করার কাজেও লেগে পড়েছে এরা। আমাকে কিভাবে হুমকি দিয়ে গেল দেখলি? না দোস্ত, তোর ওই ডাকাত শালিকা আর তার গোয়েন্দা বাহিনীকে একটা শিক্ষা দিতেই হবে। অট্ট হাসির মধ্যে রাফিদের চোখ গেল এই দিকের ফোন কানে এগিয়ে আসা অব্রর দিকে। এই অব্র আসছে। আচমকা রাফিদের কথা অনুসরণ করে তাকালো অট্ট হাসির সকলে। দেখ গেল তাদের থেকে একটু দূরত্ব একটা গাছের কাছে দাঁড়িয়ে কাকে যেন ধমকিয়ে কথা বলছে অব্র। সেদিকে তাকিয়ে ইরফান বলে উঠে, এই আর ভালো হবে না মামা, বাদ দে এর কথা, ফটো তুলতে যাব। আর এই লাপাটা। ইরফানের কথায় উপস্থিত সকলে পুনরায় আড্ডায় মন্ত হলো। সে মুহূর্তে শাওনকে উদ্দেশ্য করে শেহরান বলে ওঠে, ভাইয়া দেখো তো মেয়েটা সুন্দর না?
ভাই একটু আগে যে মামলা খাইছি মনে হয় না এই জীবনে বাইর হইতেও পারবো বলে। আর মামলা খাওয়াস না, তাহলে একবারে গরদান টাই চলে যাবে এই শাকচুন্নির হাতে। ও মাইরে বলে বুকে হাত রাখে শাওন। শাকচুন্নি পুরা বাড়ি জুড়ে খুঁজে বেড়াচ্ছে আমায়, ধরতে পারলে গরদান উড়িয়ে দেবে। কেন ভাইয়া, বিআইনকে পছন্দ হয়নি বুঝি? আরে বেটা রাখ তোর বিআইন, আমি বাঁচলে তো বিআইন। তাছাড়া আমার শাকচুন্নি কি ওই বিআইনের থেকে কম নাকি? শুধু শুধুই মামলা খাওয়াইলি বেড়া। শাওনকে খেপাতে শেরান ইচ্ছে করে ওর কানের কাছে গিয়ে ফিসফিস করে বলে, এখন তাহলে এই মামলার জামিনের আবেদন করো, আমি গেলাম। তারপর আনিশার দিকে আঙ্গুল দিয়ে ইশারা করে বলে, ওই যে সুন্দরী বিয়ানে আছে না, একটু লাইন মারতে হবে তো নাকি? বলে চোখ টিপ মেরে মাথার পিছনে হাত রেখে শীষ বাজাতে বাজাতে হাঁটা ধরে শেরান। পিছন থেকে তাকে বকতে বকতে 14 গোষ্ঠীর উদ্ধার করে দিল শাওন। শালা এতক্ষণ লাগে, সেই কখন থেকে অপেক্ষা করছি ফটো তুলতে। ইরফানের কথায় রাফিদ উত্তর দিতে দিতে একটা চেয়ার টেনে বসে। অব্র এদিকেই আসছে, ও ক্যামেরাটা নিয়ে আসুক, এরপর আমরা রওনা হব। সেই মুহূর্তে হাজির হয় খুশি, তুলি, শশী আর নাফিসা। এদের দেখে রাফিদ উঠে দাঁড়ায়। আরে তোমরা? ইরফান নাফিসাকে দেখে রাগলেও সবার সামনে থাকায় কিছু বলতে পারছে না। ইরফানকে দেখেও না দেখার ভান করে অন্যদিকে দৃষ্টি রাখে। খুশির পিছে দাঁড়িয়ে রইল নাফিসা। সে ক্ষণে খুশি বলে উঠল, ভাইয়া আপনারা কি কথায় যাচ্ছেন? উত্তরে ইরফান বলল, হ্যাঁ আমরা সবাই ফটো তুলতে যাব। আমরাও যাব ভাইয়া। কোথাও যাওয়া হবে না। কথাটা কানে পৌঁছতেই সকলে পিছন ফিরে তাকালো অব্রর দিকে। পাশ থেকে ইরফান বলে উঠে, আরে দোস্ত ওরা শখ করেছে, যাক না আমাদের সাথে। না না, এদের নিয়ে যাওয়ার দরকার নেই, পরে ঝামেলা করবে। তখন অব্রকে উদ্দেশ্য করে ইরফানের দিকে তাকিয়ে খুশি বলে উঠে, ইরফান ভাই আপনার বন্ধুকে বোঝান, উনি যেমন ভাবছেন আমরা কিন্তু তেমন নই। আমরা শান্তশিষ্ট ভদ্র মানুষ, ওনার মতো অভদ্র নই। বোঝান সেটা ওনাকে। ঠাসিয়ে একটা দেব বিয়াদব। এই বিকেলে তুই কোচিংয়ে যাবি, অনেক ফাঁকি মেরেছিস। আর না, কোনো বিয়ে টিয়ে নয়, আগে পড়াশোনা। দেখলেন তো ইরফান ভাই আপনার বন্ধু গন্ডার আচরণ করছে। আপনি এত ভালো আর আপনার বন্ধুটা এমন কেন বলুন তো? আপনাকে দেখেও তো কিছু শিখতে পারে নাকি? তুমি রিল্যাক্স হও বই না, আমি কথা বলছি অব্রর সাথে। দোস্ত নিয়ে নেই না, এখানে তো ও একা না, সবাই আছে, আমরাও যাচ্ছি। এই ছাগলদের নিয়ে যাব আমি? তোর কি মাথায় গ্যাস্ট্রিক হয়েছে আহম্মক? দেখ দোস্ত, সন্ধ্যার আগে ফিরতে হবে, আর কথা বাড়িয়ে দেরি করিস না। পাশ থেকে রাফিদও সাই দেয়। অতঃপর সবার জড়াজড়িতে অব্র রাজি হতেই সবাই গিয়ে উঠে বসে গাড়িতে। খুশি গিয়ে আগে ড্রাইভিং সিটের পাশে সিটে বসে পড়ে। অব্র ড্রাইভিং সিটে বসে খুশির দিকে চোখ যেতে সে হিহি করে হাসতে অব্র ধমকের স্বরে বলে, দাঁত না দেখিয়ে বেল্ট বাঁধ বেয়াদব। সঙ্গে সঙ্গে যেন অন্ধকার ছন্ন হয়ে এলো খুশির মুখটা। সে বেল্ট বাঁধতে বাঁধতে সবাই উঠে পড়ে গাড়িতে। শেহরান, শাওন আর রৌদ্রর খোঁজ করলেও তিনজনকে খুঁজে পাওয়া গেল না কোথাও। অব্র কল লাগলেও সুইচ অফ দেখাচ্ছে শাওনের ফোন। সেজন্য অনীহায় গাড়ি স্টার্ট দেয় অব্র। ইরফান নাফিসার পাশে বসায়। বেচারি নাফিসা ভয়ে না চাওয়ার ভান করে জানালা দিয়ে তাকিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। ইরফানের নাক কান দিয়ে যেন কোদা বেশে ধোয়া বের হচ্ছে। কিছু বলতেও পারছে না বেচারি। সবার সামনে রাগে কটমট করে তাকালো নাফিসার দিকে। তার চোখ ভুলছে শুধু একা একবার পায়ের পর কি যে করব এর। নাফিসা জানালা থেকে চোখ সরাতে চোখাচোখি হয় ইরফানের সাথে। ততক্ষণে সে আবার চোখ সরিয়ে অন্যদিকে ঘুরিয়ে ফেলে। দেখতে দেখতে প্রায় 20 মিনিট পর পৌঁছালো সকলে। জঙ্গলের কাছে একটা রাস্তায় ইরফানের কথা মতো অব্র সাইড করে গাড়িটা। সকলে একে একে দ্রুত পায়ে নেমে পড়ে গাড়ি থেকে নেমে চ্যাটে শুধালো অব্র, এই আহম্মক তুই এটা কোথায় নিয়ে এলি আমাদের? হ্যাঁ, এইটা কোনো জায়গা হলো? আরে দোস্ত ওই ডারটা দেখেছিস? পুরাই রোমান্টিক ফিল পেয়ে যাচ্ছে আমার।
কিন্তু দুঃখের বিষয় হলো একটা গার্লফ্রেন্ডও নাই। তবে বিআইনের মনের গভীরে হেলিকপ্টার দিয়ে পৌঁছে গিয়েছিলাম। একটা শাকচুন্নি জরিনা খালা মাঝপথে আমার হেলিকপ্টারটাই বোমা মেরে ব্লাস্ট করিয়ে দিল। কথাটা বলে কটমট করে নাফিসার দিকে তাকাতেই সে এলোমেলো দৃষ্টিতে অন্যদিকে তাকিয়ে রইল আর মনে মনে গালি দিল, আমি জরিনা খালা, একবার বাড়ি ফিরি, এরপর এমন অবস্থা করব যে বিআইনের সামনে এই মুখ নিয়ে দাঁড়াতে পারবে না কখনো। হয়ে গেছে তোর হেলিকপ্টার না ভ্যান গাড়ি। তাহলে আমরা পিক তুলতে যাব। অব্র কথায় সকলেই সামান্য একটু এগিয়ে যায় জঙ্গলের ভিতর। সবাই পিক তোলাতে ব্যস্ত। শশী, তুলি, খুশিও একসাথে একটা পিক নিল, কিন্তু ইরফানের মন মতো হচ্ছে না। সে আরেকটু ভেতরে এগিয়ে গেল। সবাই ছবি তোলাতে ব্যস্ত থাকলেও এদিকে রং বেরঙের ফুল দেখে লোভ সামলাতে না পেরে অনুসরণ করে আরেকটু এগিয়ে যায় খুশি। যত কদম বৃদ্ধি করছে ততই সুন্দর সুন্দর ফুলের দেখা মিলছে। ওয়েদারটাও ভালো। সেসবে এতটাই মগ্ন ছিল যে খুশি চারদিকে খেয়াল করতেই ভুলে যায়। প্রায় মিনিট 10 পর এভাবে অনুসরণ করতে করতে হঠাৎ তার দৃষ্টি পড়ে জঙ্গলের ঘন অরণ্যে। চারিদিকে বাদরের কর্কশ চিৎকার আর পশু পাখির কোলাহল প্রতিধ্বনিতে হচ্ছে। ভয়ে খুশি বিপন্ন অবস্থা। ভয়ের ছায়ার খুশি সম্পূর্ণ বিপন্ন। আচমকায় আতকে সে বহির্গমনের পথ খুঁজতে লাগলো। এইদিকে ছবি তোলার মধ্যে আচমকা রাফিদ লক্ষ্য করলো সবাইকে দেখা গেলেও খুশিকে কোথাও দেখা যাচ্ছে না। এই খুশি কইরে? তার কথায় সকলেই ছবি তোলার অবস্থায় রাফিদের দিকে ফিরে তাকালো। নাফিসাও বলে উঠে, সত্যিই তো, খুশি কোথায়? পাশ থেকে তুলি বলে উঠল, আপুকে দেখেছিলাম সামনের গাছটা থেকে ফুল ছিঁড়তে। আবার জঙ্গলের ভিতরে চলে গেল নাকি? সে ক্ষণে কান্না সহিত কণ্ঠে বলে উঠে শশী। এখন কি হবে বনু তো হারিয়ে গেল। সে মুহূর্তে ইরফানের কলার চেপে বলে উঠে অব্র, বলেছিলাম না এই ছাগলকে না নিয়ে আসতে? শালা আহাম্মক রাম ছাগল একটা, বলে ক্রোধাবেশে ইরফানের কলার ছেড়ে দিয়ে সঙ্গে সঙ্গে হাঁটা ধরে জঙ্গলের ভিতরে। তার পেছন পেছন ইরফান আর রাফিদ। গল্প হৃদয় দিয়ে হৃদয় শুভ।